লেখিকা রিমা বিশ্বাসের ধ্বনি। স্যাঁতসেঁতে জমিতে গজিয়ে ওঠা ব্যাঙের ছাতার মতো মনটা ভরে গেছে বিষাদে। আর এই বিষাদ যখন তখন রূপ বদলে কখনো ফাটা দেওয়ালে চুইয়ে পড়া জলের মতো দুঃখ, কখনো ভর দুপুরে ঠাঠা রোদের রাগে রূপান্তরিত হচ্ছে ক্ষণে ক্ষণে। পলে অনুপলে বৃশ্চিকের দংশনের মতো দংশিয়ে চলেছে একটা জিজ্ঞাসা, যাকে সজাগ মন প্রশ্রয় দিতে চায় না। দুর্লভের সঙ্গে ওর সম্পর্কটা তাহলে কি? রেস্তোরাঁর কাচের দেওয়ালের বাইরে রোদ গড়িয়ে পড়া রাস্তায় গাড়ির আসা যাওয়া আর থেমে থাকা দেখতে দেখতে মন ছুটে চলেছিল ওদের ডাইনিং টেবিলে। রোজ রাত করে ফিরছিল দুর্লভ। ও নতুন বিজনেস শুরু করেছে, তাই খুব সাপোর্ট করে ঐন্দ্রিলা। জানে ওর কাজের অনেক চাপ, সবসময় ক্লায়েন্টদের মন বুঝে চলতে হয়। স্টার্ট আপ কোম্পানি অনেক সময় টাকা পয়সা ঠিকমতো পায় না, কিন্তু এমপ্লয়ীদের মাইনে দিতে হয়। ওর কোম্পানি মেডিকেল কিট তৈরি করে, সেগুলো মফস্বলী এলাকায় সাপ্লাই দেয়। ছোট কোম্পানি, কিন্তু ওর একটা বড় স্বপ্ন আছে, আরও বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করা, যেখানে এক্স-রে মেশিন, সোনোগ্রাফি মেশিন সব তৈরি করবে ওর কোম্পানি। একদিন হয়তো বা এমআরআই মেশিন। আপাতত ছোটোখাটো কিট যেগুলো ব্লাড টেস্ট করতে লাগে সেগুলোই বানাচ্ছে। দুর্লভ খাওয়ার টেবিলে বসে রোজই ওর কাজ নিয়ে কিছু না কিছু বলে, কিন্তু 2 মাস আগে হুট করে যে কথাটা বলল, সেটা শোনার পর থেকে নিজেকে একটু একটু করে পুড়তে দেখছে ঐন্দ্রিলা। জুতোর শব্দ হতে ঐন্দ্রিলা তাকায়। সঞ্চারী ওর কোকড়া লম্বা চুল নিয়ে সাদা সোনালি কুর্তিতে দাঁড়িয়ে, মুখ কাচু মাচু। এক্সট্রিমলি সরি ইলা, আমার ম্যানেজারটা এত সয়। বলতে গিয়েও সঞ্চারী থামে। তুই ফার্স্ট বল, কেন বলছিলি দেখা করাটা জরুরি? কি খাবি? সে নয়, অর্ডার করিয়ে দিচ্ছি। তোর আমার পছন্দ কি বদলে গেছেন নাকি? ভোলে ভুরু নাচায় সঞ্চারী। কি দোস্ত, পাল্টে যায়নি তো টেস্ট বার্ডগুলো? ছোট্ট শ্বাস ফেলে ঐন্দ্রিলা। সঞ্চারী, তোর বর, তোর এখনো বিয়ে হয়নি, কিন্তু ধর বিয়ের পর 2 বছর স্বপ্নের মতো কাটাবার পর যদি। ঐন্দ্রিলা থামে। সঞ্চারীর ভুরু জড়ো হয়। কি বলছিস? দুর্লভ কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে পড়লো নাকি? বুকের কুনকুনে ব্যথাটা আবার জাগার দিল। বলল, আমার জীবনে দুর্লভই তো প্রথম প্রেম, আমার জীবনের প্রথম ভালোবাসার পুরুষ। কিন্তু ওর জীবনে আমি কিন্তু প্রথম ছিলাম না। ঐন্দ্রিলার মন উড়ে যায় ওদের বিয়ের প্রথম দিকের দিনগুলোতে। দুর্লভ হাসির ছলে বলেছিল, ক্লাস 11-এ আমার একজনের সঙ্গে কিছুদিনের প্রেম হয়েছিল। চোখ গোল করে ঐন্দ্রিলা বলেছে, আর সে কথা বউকে বুঝি বলতে আছে? সে কি এখনো মন জমিতে সুপ্ত না ঘুমন্ত? দুর্লভ কপালে কপাল ঠেকিয়ে বলেছিল, আপাতত একজনই জীবন্ত। ঐন্দ্রিলার আর জিজ্ঞেস করা হয়নি, তোমাদের সম্পর্ক আর এগোলো না কেন? জানা হয়নি ওর মনের জারে রাখা সেই অজ্ঞাত মেয়েটার প্রতি ওর প্রেমের গাঢ়ত্ব কত। জানার আগ্রহে একটা ঈর্ষা ক্রমাগত শিরশির করে গেছে। দুর্লভ আর উচ্চারণ করেনি সেই প্রসঙ্গ, কিন্তু ওই 2 মাস আগে ডাইনিং টেবিলে বসে বলল, তোমাকে উপাসনার কথা বলেছিলাম মনে আছে? ঐন্দ্রিলা দুপাশে মাথা নাড়িয়ে না বুঝিয়ে দেয়, বলে, এই প্রথম নামটা শুনলাম। খেতে খেতে দুর্লভ মুচকি হেসে বলল, আমার সেই 11-এর প্রেম। মেয়েটা এখন খুব খারাপ সময় দিয়ে যাচ্ছে। ওর বাবার ওষুধের ফ্যাক্টরি ছিল, ভদ্রলোকের স্ট্রোক হতে ম্যানেজার ফ্রড করলো, কোম্পানির ফেল করেছে। এখন ওয়ার্কারদের স্যালারি বকেয়া, ফ্যাক্টরি বন্ধ। সে সময় উপাসনা লন্ডনে ছিল, দেশে ফিরে ওর তো মাথায় হাত। এখন আমার সঙ্গে কাজ করছে। আমার ভালো হলো ওর মতো একজন এক্সপার্ট পেলাম। আমরা কোলাবোরেশনে এগোলে দুজনেরই প্রফিট। কথা শেষ করে খাওয়া টেবিল ছেড়ে দুর্লভ উঠে গেলেও কিছুক্ষণ চুপ করে বসে থেকেছে ঐন্দ্রিলা। দুর্লভ অফিস থেকে বাড়ি এলে মুখ ভার করে থেকেছে, কথা বলেনি। দুর্লভ জিজ্ঞেস করেছে, কি হলো আজ, ডিপ্রেশন না নিম্নচাপ? ওয়েদার ঠিক নেই মনে হচ্ছে। ঐন্দ্রিলা বলেছে, তুমি উপাসনার সঙ্গে কাজ করতে পারবে না। দুর্লভ খুব সহজভাবে জিজ্ঞেস করেছে, কেন? পারবে না ব্যাস। আবার কেন কি? আমি ওয়াইফ হিসেবে এইটুকু দাবি রাখতেই পারি। আরে কি বোকামি করছো? তুমি তো আজকের দিনের মেয়ে, এসব কি প্রাচীনকালের কথা? তোমার কি মনে হয় আমি ওর সঙ্গে নতুন করে রিলেশনে যাব?
ইজ ইট পসিবল? আর ওই বা কেন আমার সঙ্গে অ্যাফেয়ার চালাবে একটা ম্যারিড ছেলের সঙ্গে? জানো ও কতটা কোয়ালিফাইড? সহ্য হয়নি ওর কথাগুলো। ফোনে উপাসনার সঙ্গে কথা বললে বা অফিসের কাউকে উপাসনার কথা বলতে শুনলে এক অসহনীয় যন্ত্রণায় জ্বলতে থাকতো ঐন্দ্রিলা। তাই আবার রাখলো নিজের প্রস্তাব। দুর্লভ, তুমি একা ভালোই তো কাজ করছিলে, আবার পার্টনারশিপ কেন? আর উপাসনা এসে কি সত্যি তোমার কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে? দুর্লভ ল্যাপটপে মন দিয়ে কাজ করছিল, বলল, এখন নয়, পরে। ঐন্দ্রিলা ঝাঁজের সঙ্গে বলল, এখনই। দুর্লভ উত্তর না দিয়ে কাজ করে যাচ্ছিল। ঐন্দ্রিলা একভাবে চেয়ে থাকতে থাকতে হঠাৎ করে যেন ধৈর্যের বাঁধ ভাঙল। ল্যাপটপ বন্ধ করে দিল এক ধাবড়ায়। হিসহিসিয়ে বলল, কেন? এখন কথা বললে বুঝি ঠিক উত্তর দেওয়া যাবে না? পরে সময় করে উত্তর সাজিয়ে তারপর এক্সপ্লেনেশন দেবে? দুর্লভ রাগত স্বরে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তারপর বিছানা থেকে এক ঝটকায় উঠে চলে গেল। ঐন্দ্রিলা বসে রইল বিছানায়। দুর্লভের সঙ্গে আবার ফোনে উপাসনার কথা বলা বলি কানে আসে। ওর সঙ্গে কথা বলার সময় মুখময় উজ্জ্বলতা ছড়িয়ে যায় দুর্লভের। রাতে ডিনার করতে করতে বলছিল, তোমার পয়েন্টটা খুব স্ট্রং ছিল মিস্টার কৌশল, কিন্তু আর বেশি ডিমান্ড রাখেননি। তারপর বলল, আর আন্টিকে বলো ওনার হাতের পায়েস খুব ভালো ছিল। না না, জোর করে আন্টিকে দিয়ে রান্না করাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার ভালো উপায়। মাথা টিপটিপ করে ধরে যাচ্ছিল ঐন্দ্রিলার। ও ফোন রাখলে বলল, এখন থেকে ডিনারের টাইমটাও তোমার এক্সকে দেবে? কথাটায় খুব বিরক্ত হলো দুর্লভ। বলল, এক্স ওয়ার্ডটা ইউজ করো না প্লিজ, আমরা এখন বিজনেস পার্টনার। ঐন্দ্রিলা বিদ্রুপ করে হাসে। বেশ গাল ভরা নাম, শুনতে বেশ লাগে। দুর্লভ খাওয়া অর্ধেক খেয়ে উঠে পড়লে ঐন্দ্রিলা গলা ছেড়ে বলল, পায়েসের সঙ্গে আরো ভুরি ভোজের আয়োজন ছিল বুঝি? তোমার উপাসনা কি পুরো অফিসের জন্য খাবার বেঁধে আনে, না শুধু তোমার জন্য? উত্তর আসে না। ঐন্দ্রিলার বুকের ভেতর গরম লোহা বসতে থাকে, যার তাপে সারা শরীর জ্বলে ওঠে। সেই তাপ ছড়িয়ে যায় দুর্লভ পর্যন্ত। অফিসে বেরোবার জন্য দুর্লভ তৈরি হচ্ছিল। কাবার্ড খুলে বেছে নিচ্ছিল ওর শার্ট প্যান্ট। ঐন্দ্রিলা কাবার্ডের পাল্লা বন্ধ করে বলে, একটা দরকারি কথা ছিল। দুর্লভ কাবার্ডের বন্ধ পাল্লাটা খুলে নিজের কাজ করতে করতে বলে, ওভাবে কি কথা হয়? এদিকে তাকাও। প্যান্ট আর শার্টটা বিছানায় ফেলে দুর্লভ বলল, বলো। বুকু মাসির ছেলে সদ্য MBA পাশ করেছে, ওকে উপাসনার জায়গা নিতে পারো তো? আর নিজের লোক অনেক বেশি ট্রাস্টওয়ার্দি হয়। আমি বুকু মাসির সঙ্গে কথা বলবো। বিছানা ছেড়ে উঠে পড়ে দুর্লভ গায়ে শার্ট গলাতে লাগলো। ঐন্দ্রিলা হেসে হেসে বলল, ওই মেয়ে তোমার ইমোশনের ফায়দা নিয়ে তোমায় ঠকাচ্ছে। দুর্লভ নির্বিকার, পা গলাচ্ছে প্যান্টে। ঐন্দ্রিলা অধৈর্য, বোকা বোকা হাসছে। বুকু মাসির ছেলের একটা MNC কোম্পানিতে কাজের এক্সপিরিয়েন্স আছে। আর উপাসনা কি বা জানে? আমার তো মনে হয় মোস্ট অর্ডিনারি একটা মেয়ে, যার নাকের তলা দিয়ে কোম্পানি ডুবে গেল। নেহাত তুমি সরল বলে। দুর্লভ শান্ত গলায় বলল, আমার কাজটা আমি খুব ভালো বুঝি ইলা। বুকু মাসির ছেলে যখন যোগ্য, তখন নিশ্চয়ই তার কাজের অভাব হবে না। ঐন্দ্রিলা এবার জ্বলে ওঠে, তবু মুখ দিয়ে সত্যিটা বেরোবে না। বলো না, মরে যাচ্ছ এই মেয়েটার জন্য? কি রুচি বাবা তোমার! সত্যি ভাবলে আমি অবাক হয়ে যাই। তোমার চরিত্র এত খারাপ! ছি! মুখ ঘেন্নায় বিকৃত করার মতন করে ঐন্দ্রিলা। আর তখনই দুর্লভ চেঁচিয়ে ওঠে, ছি! সত্যি ইলা, তোমার আমাকে ছি বলতে ইচ্ছে করছে? যে দিন রাত এক করে সৎ উপায়ে একটা স্বপ্ন গড়ে তুলতে চাইছে, আর উপাসনাকে নিয়ে এত কেন কমপ্লেক্স তোমার? হ্যাঁ, ছি তো আমি তোমাকে জানাই। কেন জানো? কারণ তুমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের পাশে না দাঁড়িয়ে লাগাতার নোংরামি করে যাচ্ছ। একটা বারও ভাবছো না একটা মেয়ে একা লড়াই করে চলেছে, কিছু করতে চাইছে, নিজেদের অবস্থা ফিরিয়ে আনতে চাইছে। ওর বাবা বিছানায় শয্যাশায়ী, মা ডিপ্রেশনের পেশেন্ট, আর তুমি বসে বসে ওকে নিয়ে জঘন্য জঘন্য সব কথা বলছো। তিক্ততা নিয়ে বাড়ি থেকে অফিসে চলে গেল দুর্লভ। এতগুলো কথা শোনার পর কিছুদিনের জন্য শান্ত হয়েই থেকেছে ঐন্দ্রিলা, কিন্তু কতদিন? দুর্লভ যখন ফোনে উপাসনার সঙ্গে হেসে কথা বলে, তখন চোখ ফেটে জল চলে আসে। মনে হয় সবকিছু আছড়ে খিমচে শেষ করে দেয়।
ইচ্ছে হয় চিৎকার করে কাঁদার, পারে না, গুম হয়ে থাকে। বারবার মনে হয় অফিসে গিয়ে দেখে ওদের, কি করে ওরা, সারাদিন এক কথা মাথায় ঘোরে, কি করছে ওরা। তাই দেখতে হঠাৎ করে অফিসে চড়াও হওয়া, আর প্রথম দেখা হওয়া উপাসনার সঙ্গে। সাদা কুর্তি, নীল জিন্স, কালো ফ্রেমের চৌকো চশমা, গায়ের রং কালো, মুখের ধরনটা পান পাতার মতন, নাক লম্বা, ভুরু দীর্ঘ, কাজল পরা চোখ জোড়া প্রেমে পড়ার পক্ষে যথেষ্ট। সোজা টান টানে এক মাথা চুল, লম্বাই খাটো। ঐন্দ্রিলাকে দেখে দুর্লভ ওর সঙ্গে পরিচয় করিয়ে দিল। উপাসনা, আমার ওয়াইফ ঐন্দ্রিলা। উপাসনা হাত বাড়ালে ঐন্দ্রিলা করো জোরে নমস্কার জানালো। মেয়েটার ঠোঁটে মাখানো হাসিটা কেমন বিদ্রূপের মতো লাগছিল। ঐন্দ্রিলা আবদারের সুরে বলল, আজ একসঙ্গে লাঞ্চে যাব দুর্লভ। দুর্লভ চঞ্চল হয়ে ওর ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে বলল, আজ যে মিটিং আছে একটা বড় পার্টির সঙ্গে। উপাসনা বলল, আরে যাও না, আমি দেখে নেব, প্লিজ যাও। দুর্লভ ওর কথায় আশ্বস্ত হয়ে বেরিয়ে আসতে চাইছিল ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়ে, কিন্তু বড় মানে ঠেকল। মনে হলো ও যেন বাচ্চা, আর এরা দুজনে মিলে ওর জেদ মেটাচ্ছে। তাই বলল, তা কি করে হয়, বড় ক্লায়েন্ট যখন আসবে তখন তোমার থাকাটা বেশি দরকার। সবাই সবকিছু ম্যানেজ করতে নাও পারে, উপাসনা কি আর তোমার জায়গাটা কখনো নিতে পারে? কথাটা বলে একটা তীর্যক চাহনি হেনেছে উপাসনার দিকে। উপাসনা মাথা নামিয়ে রইল। ঐন্দ্রিলা বলল, তার চাইতে তুমি বরং কাজ করো। আর দুর্লভ, তুমি মনে হয় এমপ্লয়ি আর বসের তফাৎ ভুলতে বসেছ। আমাকে দেখছি এখন থেকে মাঝে মাঝে অফিস আসতে হবে। তুমি কি করবে না করবে তা অন্যে বলে কি করে, স্ট্রেঞ্জ। দুর্লভ বলল, নাইস জোক হানি, কিন্তু তোমার জোক সম্পর্কে উপাসনা বা অন্যরা একেবারে অ্যাওয়ার নয়। তুমি বরং আজ তোমার ফ্রেন্ডসদের সঙ্গে লাঞ্চ করে নাও। দুর্লভ কায়দা করে ওকে অফিস থেকে চলে যেতে বলছে। বুঝতে অসুবিধা হলো না, তাই সারা শরীরে রাগের তরঙ্গ জড়িয়ে বাড়ি ফিরে এসেছে। বাড়ি রাত করে ফিরল দুর্লভ, কিন্তু আজ মেজাজ জড়িয়ে। ওর শুগুলো রাগে রাগে খুলতে খুলতে বলল, তুমি কেন অফিসে গিয়েছিলে? গোয়েন্দাগিরি করতে? আর কার কি ক্যাপাবিলিটি তা তুমি জানো? ঐন্দ্রিলা মুহূর্তে জ্বলে উঠল কথাটায়, ফস করে বলল, যদি অতই ক্যাপাবেল হতো তাহলে তোমাকে ধরে রাখতে পারতো, ব্রেকআপ নিশ্চয়ই হতো না। দুর্লভ চুপ করে গেল, আর কথা বলল না। ঐন্দ্রিলার মনে হলো এইখানে খোঁচালেই বুঝি কাজ হবে, তাই কিছুটা অভিনয়ের ভঙ্গিতে বলল, তোমাদের ব্রেকআপ কেন হয়েছিল? দুর্লভ অনেকক্ষণ চুপ করে থাকার পর বলল, মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি রেসপেক্ট রাখো, এগুলো নিশ্চয়ই আমাকে শিখিয়ে দিতে হবে না? কথাটায় অপমানিত বোধ হওয়ার মতো ধক ছিল। ঐন্দ্রিলা কিছুতেই সহ্য করতে পারছিল না উপাসনার অস্তিত্ব, তাই দুদিন বাদে আবার একই বিষয় টেনে আনলো খাবার টেবিলে। বলল, ভাবছি কদিন বাড়ি থেকে ঘুরে আসি, মানে থেকে আসি। দুর্লভ বলল, বেশ তো, কবে যেতে চাও? বাব্বা, যেন তাড়াতে পারলে বাঁচো। ঐন্দ্রিলা আবার বিদ্রুপাত্মক হয়। দুর্লভ খাওয়া থামায়, ওর দিকে রেগে তাকায়, কি চাইছো কি তুমি? আমার সঙ্গে এভাবে কথা বলবে না, আমি তোমার অফিসের লোক নই। ঘুরে ফিরে অফিস টেনে আনছো কেন? তোমার আর কথা বলার বিষয় নেই? আমি তো কিছু বলিও নি। কিছুটা নাটুকে ভঙ্গিতে নিজেকে সরল বোঝাতে কথাটা বলে ঐন্দ্রিলা। রাগে খাওয়ার প্লেটটা ঠেলে দেয় দুর্লভ। উত্তেজিত হয়ে বলে, কি জানতে চাইছো? জানতে চাইছো তো উপাসনার সঙ্গে আমার রিলেশন কি ছিল, কত দূর ছিল, হ্যানা ত্যানা? তবে শোনো, হ্যাঁ, আমি পাগল ছিলাম ওর পেছনে। যতটা ও নয় তার চাইতে বেশি আমি ছিলাম। ও বরাবর ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিল, বড়লোকের মেয়ে ছিল, তেমন গুরুত্ব দিত না আমাকে, কিন্তু আমি ছিলাম পাগল। ওর বাড়ি পর্যন্ত গেছি ওকে ইমপ্রেস করতে, ওর বাবা মার সঙ্গে বসে ডিনার করেছি, আমরা একসঙ্গে সময়ও কাটিয়েছি, কিন্তু ও প্রেমের ব্যাপারে সিরিয়াস ছিল না, বা হয়তো ওর পছন্দ অন্যরকম ছিল, যা আমি ছিলাম না। তারপর ও লন্ডন চলে যায়, দ্যাটস ইট। আর কি শুনতে চাও? আর তুমি এখনো ওর জন্য পাগল, তাই এতগুলো বছর পর ওকে দেখে তোমার মাথা ঘুরে গেছে? এত কথা যখন বললে এটাও কনফেস করো। না, যায়নি, চেঁচায় দুর্লভ। কিন্তু তুমি ইচ্ছে করে বোধহয় আমাকে ওর দিকে ঠেলে দিচ্ছ। তুমি তুমি আমার ভুলে যাওয়া সব আবেগ খুঁটে খুঁটে তুলতে চাইছো।
মানুষ ক্ষত ভুলে সেরে ওঠে, কিন্তু তুমি রোজ রোজ আমায় ক্ষতবিক্ষত করে তুলছো ঐন্দ্রিলা। আই এম ফেড আপ উইথ ইউ। টেবিলে জোর ঘুষি মেরে দুর্লভ চলে যায় ঘরে। ঐন্দ্রিলা বসে থাকে চুপ করে। সঞ্চারী সবটা শুনে বলল, তুই কিন্তু শক্ত করে ধরবি, নইলে ফসকে যাবে। বিয়ে করে আবার এসব কি? হঠাৎ করে স্কুলের প্রেম জেগে উঠলেই হলো? ঐন্দ্রিলা চুপ করে থাকে। ওয়েটার টেবিলে খাবার দিয়ে গেছে, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। সঞ্চারী চামচ ভর্তি রাইস তুলে নেয়, চিবোতে চিবোতে জিজ্ঞেস করে, মেয়েটাকে দেখেছিস কেমন দেখতে? আমার চাইতে সুন্দর নয়, তবে এডুকেটেড। সে তো তুইও। আমার কিছু ভালো লাগছে না সঞ্চারী, আমার নিজেকে মনে হচ্ছে ঠকে গেছি। এ কি হলো আমার সঙ্গে? ঠকানো অত সোজা নয়। কেস করে দিবি? অত সহজে পার পাবে না সে। এখন আর আগের দিন নেই যে ঘরে বউ রেখে বাইরে যা ইচ্ছা তাই করে বেড়াবে। যা ইচ্ছা তাই কি করছে দুর্লভ? নিজের আত্মাকে জিজ্ঞেস করলে কি একটা সদুত্তর পাবে না ঐন্দ্রিলা? বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ঐন্দ্রিলা রেস্তোরাঁ থেকে বেরিয়ে ক্যাব নিল দুর্লভের অফিসে। কেন তা জানে না। রাস্তার দিকে ফাঁকা দৃষ্টি রেখে চলেছে অফিসের পথে। সবকিছু কেমন ম্যাড়মেড়ে দেখাচ্ছে। ওর গাড়ি জানলার পাশে দাঁড়িয়ে থাকা ম্যাটাডোর, আরেক পাশে ট্রাক, কিছুটা এগিয়ে দাঁড়িয়ে একটা সন্ডা চেহারার স্করপিও। এই ঘন ট্রাফিকের জঙ্গলের ভিতর দম বন্ধ লাগছিল। কিছুটা এগোতে গাড়ি থামলো সিগন্যালে। ট্রান্সফরমার আর কেবিলের জট। শহরটা আজ যেন গাড়ির চাকায় ইঞ্জিনের শব্দে কেবিলে ওকে পেঁচিয়ে ধরছে। অফিসের সামনে আসতে বুকটা দুরু করে উঠল। অফিসে ঢুকতে রিসেপশনের পামেলা বলল, ম্যাডাম স্যার তো নেই। বড় ক্লান্ত লাগলো ঐন্দ্রিলার। পামেলা বলল, আসলে উপাসনা ম্যামের আজ বাবা মারা গেছেন। অফিসে ছিলেন, তখন হঠাৎ বাড়ি থেকে খবর এলো, তাই। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকার পর বাড়ি ফিরে এলো ঐন্দ্রিলা। দুর্লভ যখন ফিরল তখন অনেক রাত। ফোনে বলল, একটু আগুন আর লোহা নিয়ে দরজা খুলো, আমি শ্মশান থেকে ফিরছি। ঐন্দ্রিলা জানতো ব্যবস্থা করেই রেখেছিল। দুর্লভ ঘরে ঢুকে বলল, আজ উপাসনার বাবা মারা গেছেন। ছোট্ট শ্বাস ফেলে ঐন্দ্রিলা বলল, জানি, আমি তোমার অফিসে গিয়েছিলাম। উপাসনা খুব ভেঙে পড়েছে। ও কোথায় আশা করছিল ওর বাবা রিকভার করে আবার বিজনেস জয়েন করবে, আর সেখানে। ভাত গরম করি? ঐন্দ্রিলা জিজ্ঞেস করে। একটা দীর্ঘশ্বাস ফেলে দুর্লভ বলে, না, শুয়ে পড়ি। দুজনে পাশাপাশি শুয়ে, অথচ ঐন্দ্রিলা জানে দুর্লভ জেগে। কারো কাছে কথা অবশিষ্ট নেই। এই কি ছিল ওর ভালোবাসার মেয়াদ? বিয়ের সময়কাল কি ছিল এতটাই ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী অবশ্য কি নয়, এ যেন এক ধাঁধার প্রশ্ন। কোনো সুখ মানুষ আজীবনকাল উপভোগ করেছে, অবশেষে দুঃখের মেয়াদ দীর্ঘস্থায়ী হয়। সুখানুভূতিতে থাকা উপভোগও কিন্তু দুঃখের ঝাঁজ, সেই দমবন্ধ গণ্ডি থেকে বেরিয়ে আসার পথ খোঁজায়। তাই না সাত সকালে মন্দিরে এসে হাজির হতে হলো। পুজো দেওয়ার পর যখন মন্দিরের সিঁড়িতে হাতে পুজোর থালা নিয়ে বসেছিল চুপচাপ, তখন মন্দিরে ঢুকতে দেখলো তিনজনকে। একজন বৈষ্ণব, সঙ্গে দুজন বৈষ্ণবী। কপালে তিলক কাটা, গলায় তুলসীর মালা পরা, দীর্ঘদেহী ভদ্রলোক রাধাকৃষ্ণ দর্শনে মন্দিরে ঢুকলেন। সঙ্গে দুজন মহিলার, একজন বেশ সুন্দরী, আরেকজন সাধারণ। কিছু বাদে ওরা তিনজন মন্দির থেকে বেরিয়ে এলে ঐন্দ্রিলা ওদেরই দেখছিল। ফর্সা কোকড়া চুলের মহিলার পরনে সাদা শাড়ি, গলায় তুলসীর মালা। বলল, চলো কচুরি খেয়ে আসি। চলো। দীর্ঘদেহী পুরুষটি বললেন। মাঝারি উচ্চতার মোটা সোটা ভদ্রমহিলা, যিনি আরেক মহিলার থেকে বয়সে কিছুটা বড়ই মনে হচ্ছিল, বললেন, তোমরা যাও, আমি এইখানে একটু বসি। মেয়েটি বায়নার সুরে বলল, তা বললি হবি কেন দিদি, চলো। কেন গো, আমি বুঝি জিরুতে পারিনি? যাও না তোমরা, খেয়ে এসো। ঠিক বলতিস, যাবা না? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। ভদ্রমহিলা সিঁড়িতে ধূপ করে বসে পড়েছেন। বেপরোয়া ভঙ্গিতে বললেন, যাও দেখি। ওরা চলে গেলে ভদ্রমহিলা হাসি হাসি মুখে তাকালেন ঐন্দ্রিলার দিকে। গ্রাম্য চেহারায় নিম্ন মধ্যবিত্তের ছাপ স্পষ্ট, কিন্তু কোথায় যেন বড় আপন ভাব আছে। ঐন্দ্রিলার মনে হচ্ছিল বড় চেনা এ মুখ, যেন কত পুরনো, হয়তো বা আলাপি আছে। ভদ্র মহিলা হেসে বললেন, নবদ্বীপ থেকে আসছি মা, ওনার চোখের জন্য কলকাতা ডাক্তার দেখাতি। এইখানে মন্দির দেখে ভাবলাম দর্শন করে যাই।
কি হয়েছে ওনার চোখে? ঐন্দ্রিলা জানতে চায়। ওখানে ডাক্তার তো কত কি বলেছিল চোখ অন্ধ হয়ে যাবি। এখানে বলছে ছানি, ডেট দিল সামনের মাসে অপারেশন। আপনার সঙ্গে আরেকজন মহিলাকে, আপনার বোন? ভদ্রমহিলা হেসে বললেন, তা বলতে পারো, কিন্তু মধু আমার অনেক ছোট বয়সের প্রেম ছিল গো। হ্যাঁ? আতকে ওঠে ঐন্দ্রিলা। উনি হাসেন, হ্যাঁ গো, মধু আর আমার উনি সেই স্কুল কাল থেকে জানাশোনা। তারপর মধুকে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিল। মধু গেল হরিদ্বার। প্রায় 6 বছর বাদে আমার সঙ্গে এনার বিয়ে। বিয়ের কয়েক বছর বাদে মধু বাপের বাড়ি ফিরে এলো। ওর বর মারা গেল চিকুনগুনিয়ায়। তখন থেকে ইনিই সামলে আসছেন। কি বা করবে বলো, একা মেয়ে মানুষ। তার মানে ওনার বাড়ি ঘর নেই? আছে আছে মা, সবই আছে গো। বাড়ি ঘর জমি 3 সমুদ্র দাদা, কিন্তু তারা কি মনের মানুষ হয়? আর মন না বুঝলে সে তোমায় বুঝবে কি করে? ও মা, তা বলে আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে ওকে ভাগ করে নিয়েছেন? হেসে ফেলেন ভদ্রমহিলা। ভাগের কি আছে মা? জমি জায়গার ভাগ হয়, খাবার দাবার হয়, মানুষের কি ভাগ হবে? মানুষটারে ভালোবাসলে তখন তার মনটারে তো বুঝতে হয়। আমি দেখলাম আমার মানুষটা ওরে বড় ভালোবাসে, আর যাকেও ভালোবাসে তাকে আমি কি করে দূরে রাখি? মধু আমার বাড়ি আসে যায়, ওনার সঙ্গে ঘুরে কথা বলে। আমি বাধা দেইনি, দেবও না। যদি দুটো মানুষ কাছাকাছি থেকে সুখ পায় তাতে ক্ষতি কি? আমার কি হারাচ্ছে? কি বলছেন? আপনার হাজবেন্ড আপনাকে চিট করেনি ভাবছেন? ওর সঙ্গে আমি মুখে আনতে পারছি না, এগুলো মেনে নেওয়া সম্ভব নয়। ভদ্রমহিলা অবাক হয়ে চেয়ে রইলেন। বললেন, কি বলতেছো মা? আমি বলছি, ওরা কি আর আপনার আড়ালে? বয়সে বড় হঠাৎ পরিচিত ভদ্রমহিলাকে শত চেনা লাগলেও স্পষ্টভাবে গুছিয়ে বলতে পারল না ঐন্দ্রিলা যাও বলতে চাইছিল। কিন্তু ভদ্রমহিলা ধরে ফেলেছেন সুর। বললেন, না মা, ওসব ভাবলে আগে আমি মধুর অপমান করব, তারপর ওনার। সম্পর্ক কি শুধু শরীর দিয়ে হয় মা? মনের সম্পর্ক দুদণ্ড কথা একটু হাতের ছোঁয়াতেই যথেষ্ট। আমি তো ইচ্ছে করে ওদের একলা ছেড়ে দিই, কিন্তু মধু এটুলির মতো আমার সঙ্গে এঁটে থাকে। আমি বলি, যা, দুজন কথা কনা আলাদা। তা বলে গো বলে, এতে আমি দোষের কিছু দেখি না। এর মধ্যে ভদ্রলোক আর মধু এসে হাজির। মধুর হাতে শালপাতার বাটি, যাতে কচুরি তরকারি ঢালা। চলো, মন্দিরের বাইরে গিয়ে খেয়ে নেবে, তোমার তো খালি আলস্যি, চলো দেখি। ভদ্রমহিলা উঠলেন ভদ্রলোকের হাতে ভর দিয়ে। ওজন বেশি, তাই উঠতে কষ্ট হলো। ওরা চলে গেল। ভদ্রমহিলা একবার ফিরে তাকিয়ে হাসলেন। বললেন, কেমন তোমার সঙ্গে দেখা হলো? আর কত কথা বললাম, মনে হয় আর জনমের সম্পর্ক গো। আর জনমের সম্পর্ক কি না জানে না, তবে বুকের জমাটটা মনে হলো একটু আলগা হলো। ভালোবাসা কি শুধুই আঁকড়ে থাকার? সঞ্চিত পুঁজির মতো বুঝে শুনে খরচ করার আর পাসওয়ার্ড দিয়ে লক করে রাখার? ভালোবাসা হবে বিস্তারের, তা হবে না সীমিত, না থাকবে তার সীমা। দুর্লভকে আঁকড়ে ধরতে গিয়ে রোজ একটু একটু করে ঐন্দ্রিলাকে নিজেকে হারিয়ে ফেলছিল না? তাই আবার করে ঢুকে পড়ল পুরনো কোচিং ইনস্টিটিউটে। নোট তৈরি আর ক্লাস নেওয়ার প্রস্তুতিতে ব্যস্ততা বাড়ল ক্রমশ। ডাইনিং টেবিলে বসে আজকাল ঐন্দ্রিলা নিজের কাজের কথা বলে বেশি। দুর্লভ মন দিয়ে শোনে। একটা সময় বলে, আজকাল ইউটিউবে অনেক ক্লাস করায়, তুমি চাইলে শুরু করতে পারো। ঐন্দ্রিলা হাসে, ও অনেক ব্যাপার থাকে, টিম ওয়ার্কের গল্প, একা কিছু হয় না। আমি আছি না তোমার টিম? দুর্লভ উৎসাহ দেয়। ঐন্দ্রিলা তাকিয়ে থাকে ওর দিকে, হেসে বলে, আমি জানি তো। সন্ধ্যার দিকে থাকে ইনস্টিটিউট, ক্লাস চলছিল। এর মধ্যে ব্যাচের ছেলে মেয়েদের সঙ্গে আলাপ জমেছে ভালো। ক্লাসের একটা ছেলে আছে, নাম অয়ন। বেশ সুন্দর দেখতে, অঙ্কে ভালো। ও এক্সট্রা বই, কোশ্চেন পেপারের প্রবলেম নিয়ে আসে, সেগুলো সলভ করে ফেলে, আবার না পারলে ঐন্দ্রিলাকে দেখায়। ছেলেটার স্বভাব ভালো, খুব মিশুকে, কিন্তু কদিন ধরে বড় মনমরা দেখছিল। জিজ্ঞেস করলে বলে কিছু হয়নি। কিন্তু ওরই সহপাঠী দেবাঞ্জন ছুটির সময়ে করিডোরে হঠাৎ এসে ধরল ঐন্দ্রিলাকে। বলল, অয়নের রিসেন্ট ব্রেকআপ হয়েছে ম্যাম, তাই মন খারাপ।
ওর পাড়ার মেয়ে তাতান। কি হয়েছে জানি না, বাট ব্রেকআপ হয়েছে তাই আপসেট আছে ভীষণ। কতবার যে মেয়েটার পিছন পিছন ছুটেছে আর ওর বাড়ি থেকে পুরো অপমানিত হয়ে এসেছে, তবু ওকে ভুলতে পারছে না। কিছুদিন খুব রেস্টলেস ছিল, এখন অনেক বেটার। শুনে মনে হলো এই আজকের জেনারেশন পড়াশোনার চাইতে প্রেমে ঝোঁক বেশি। আর তখনই মনে পড়ল নিজের বিগত জীবনের কথা, স্কুল লাইফের কথা। হ্যাঁ, এই প্রেম কাহিনী আদিম কাল থেকেই চলে আসছে। অটোতে উঠে মনে পড়ছিল অয়নকে, আর আচমকা যেন অয়নের মুখের পাশে কচি আরেকটা মুখ ভেসে এলো, অল্প বয়সের দুর্লভ। ও বলেছিল একটা সময় পাগল ছিল উপাসনার পিছনে। হয়তো সে সময় এরকমই মন খারাপের ভিতর দিয়ে গেছে ছেলেটা, যেমনটা দেখলো আজকের অয়নকে। কি জানে কি হলো, হঠাৎ করে বড় মায়া হলো দুর্লভের জন্য। বাড়ি ফিরে মন দিয়ে রাঁধলো চিকেন কষা আর আলুর পরোটা। দুর্লভ বেজায় খুশি, বাচ্চা ছেলের মতো আনন্দে খাচ্ছে। খেতে খেতে বলছে, আহা, 5 স্টার রেস্তোরাঁকেও হার মানাবে। চোখে কেন জানি জল আসছিল, জোর করে আটকেছে ঐন্দ্রিলা। আর তখনই ফোন এলো। মোবাইল কানে ধরতে ওকে থমকাতে দেখলো। ফোন রেখে বলল, উপাসনার মার কোনো সেন্স নেই, এখনই যেতে হবে। সে কি, এভাবে খাওয়া ছেড়ে কেউ যায়? ঐন্দ্রিলা উদ্বিগ্ন হয়। দুর্লভ বিরক্ত। একটা মানুষ মরতে বসেছে আর আমি বসে বসে মুরগির হাড় চিপবো? প্লিজ ঐন্দ্রিলা, গ্রো আপ। নিভে আসা ঈর্ষায় যেন আবার হাওয়া লাগে। বাড়ির সকালে ফেরে দুর্লভ। সিভিয়ার অ্যাটাক ছিল না, এ যাত্রায় বেঁচে গেছেন ভদ্রমহিলা। শরীর সোফায় এলিয়ে দিয়ে বলে দুর্লভ। ঐন্দ্রিলা বলে, তবে আজ অফিসে যেও না। দুর্লভ শটান বসে, যেতেই হবে কারণ উপাসনা আসতে পারবে না। দুজনের কেউ না গেলে ঝামেলা আছে। আজ মিস্টার কৌশলের প্রোডাক্টের প্রেজেন্টেশন আছে। ছোট্ট শ্বাস ফেলে ঐন্দ্রিলা। মনে হয় উপাসনার সেবায় না শেষ হয়ে যায় দুর্লভ। কি ভেবে দুর্লভ হঠাৎ করে বলল, উপাসনার মায়ের জায়গায় আজ আমার মাও অসুস্থ হতে পারতো, বা তোমার মা। তখনও তো ডিউটি করতে হতো ইলা। টাচ উড। আমার মার না মানছ কেন? তোমার আধিক্যতাটা এক এক সময় এত বেশি হয়। মায়ের সঙ্গে উপাসনার মায়ের স্বাস্থ্যের তুলনা করায় রাগ ফুটন্ত জলের মতন শরীরময় ফুটছিল। কোচিং ইনস্টিটিউটে ঢুকে টিচার্স রুমে বসতে প্রিয়াংশুর গলা পেল। প্রিয়াংশু ফিজিক্স পড়ায়, সঙ্গে পিএইচডি করছে। ও কথা বলছিল ইকোনমিক্সের গৌতমীর সঙ্গে। মনে হচ্ছে কিছু একটা হয়েছে। প্রিয়াংশু চায়ের কাপ গৌতমীর টেবিলের সামনে রাখলো, বলল, সত্যি কথা বলতে গৌতমী দি, তুমি বহুত ভ্যানতারা করছো। তোমার বর তার পাড়াতুতো বোনকে নিজের অফিসে চাকরি পাইয়েছে বলে সন্দেহ করবে? নট ফেয়ার দি। চুপ করো, বাচ্চা ছেলে, তুই কি বুঝিস? ওরা কি করে তা আমার জানা। কি করে জানলে? স্পাই লাগিয়েছ? চায়ের কাগজের গেলাসে চুমুক বসায় প্রিয়াংশু। অত ফোনে কেন কথা বলে বল? একই অফিস, কথা বলা স্বাভাবিক। তুমি এখন আমার সঙ্গে কি করছো, ফ্লার্ট করছো? ঠাস করে চড় লাগাবো, ফালতু বকবি না একদম। গৌতমী গর্জায়। প্রিয়াংশু হেসে হাত তালি দিতে দিতে বলে, ব্রাভো সিস্টার, ব্রাভো। তোমার বেলায় আমি বাচ্চা ছেলে, কিছু বুঝি না। তোমার ভাই আর তোমার বর, যে নাকি লিটারালি তার পাড়াতুতো বোন। হ্যাঁ, বেঙ্গলি কালচারের ছোটবেলায় একসঙ্গে বেড়ে উঠলে পাড়ার বড় ছেলেরা গেরিগুলোকে যখন ঘাড়ে কাঁধে তুলে নিয়ে খেলা করে, তখন ওগুলো নিজের বোনের মতোই হয়ে যায়। তাদের নিয়ে সন্দেহটা কতটা ঘেন্নার একবার ভেবে দেখেছো? সত্যি গৌতমী দি, তোমার মনে হয় তুমি তোমার বরকে সত্যিকারের ভালোবাসো? আমার তো মনে হয় লোকটার মালকড়ি অনেক বেশি, তাই তোমার আতঙ্ক এই বোধহয় মালটা ফসকে গেল। তুই বড্ড বাড়াবাড়ি করছিস, এবার থামবি? গৌতমী আবার ধমকায়, কিছুটা নাটকে সুরে বলে, ওসব বোন-ঠোন আমার সব জানা আছে। তাহলে 9 বছরের বাচ্চাকে বুড়ো লোকে জাগিয়ে মুখে আনতে ঘেন্না হয় ওসব কথা। ওগুলোকে পারভার্টেড বলে। আর যদি সত্যি তুমি মনে করো তোমার বর একটা পারভার্টেড লোক, তবে তার সঙ্গে আছো কেন? লোকটাকে ছাড়ার গার্ডস নেই কেন? শোনো, ফালতু ঢং মেরো না আমার সঙ্গে। এদিকে সন্দেহের নামে চোখ রাখবে, যাতে সে অন্য কারোর প্রতি টান অনুভব না করে। সে টান অনেক রকমের হয়, ভাই বোন, মা ছেলে, বন্ধু। কারণ তুমি তখন অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু হতে চাও। তাছাড়া তোমার বর কি বলেছে তোমায় ঘর থেকে তাড়িয়ে অন্য মেয়ে আনবে?
ও মদ খেয়ে বাড়ি ফিরে তোমায় পেটায় না ঘুমের ঘোরে অন্য মেয়ের নাম ধরে প্রেম নিবেদন করে, নাকি তোমায় ফাঁকি দিয়ে তাকে নিয়ে হলিডেতে যায়? এর মধ্যে একটাও যদি করে তবে তোমার যুক্তিকে আমি মেনে নিচ্ছি। ওরা ট্যুরে গিয়েছিল, মাইন্ড ইট প্রিয়াংশু। অফিসের 140 জনের সঙ্গে একা ওরা দুজন ছিল না, মাইন্ড ইট। গৌতমী ক্লাসের বেল বাজলে ও উঠে দাঁড়িয়ে বলল, তুই বুঝবি না। প্রিয়াংশু করো জোরে বলল, আমার বুঝেও কাজ নেই। তোমাদের মতো দেবীরা যেন জীবনেও আমার জীবনে প্রবেশ না করে। ওরা অনেক দিন ধরে আছে এই ইনস্টিটিউটে, দুজন দুজনের হাড়ির খবর জানে। আজ তর্কাতর্কি হলেও কালকে প্রিয়াংশু গতুদি করে খ্যাপানো শুরু করে দেবে। কিন্তু ঐন্দ্রিলা কথাগুলো শুধু দুজন মানুষের ভিতরের সমস্যার আলোচনা মনে হচ্ছিল না। ওদের প্রতি কথায় উকিকে দিচ্ছিল না উপাসনা, দুর্লভ আর ঐন্দ্রিলা নিজে। গৌতমী সন্দেহ করছে এমন একটা মেয়েকে যাকে ওর বর বোন মনে করে, আর এখানে দুর্লভ নিজে মুখে বলেছে উপাসনা ওর প্রথম প্রেম ছিল, হয়তো বা একতরফা। আজকাল এই হয়েছে ঐন্দ্রিলার, কখনো নিজেকে মনে হয় সংকীর্ণ মনের, আর কখনো দুর্লভকে মনে হয় মিথ্যুক। আর যখনই এই দোনমনার জালে জড়াতে থাকে তখন মনে পড়ে যায় সেই বৈষ্ণবী মহিলার কথা। আঁকড়ে ধরতে চাইবে যত, ততই সে ফসকে যাবে। বালিকে আজ পর্যন্ত কে আর হাতের মুঠোয় আবদ্ধ রাখতে পেরেছে? দীর্ঘশ্বাস ফেলে ঐন্দ্রিলা। ইনস্টিটিউট থেকে বেরোতে ফোন আসে শ্বশুর মশাইয়ের। চিন্তিত গলায় বলে, ইলা, একটা যে সমস্যায় পড়লাম। একটা ফর্মে সই লাগবে দুলুর। পোস্ট অফিসে কিছু টাকা ওর নামে জমা করার ছিল। আমার এজেন্ট তোমাদের ফ্ল্যাটে দাঁড়িয়ে বলছে তালা, কিন্তু সইটা এমার্জেন্সি। শ্বশুর মশাইকে আশ্বাস দিয়ে সেই এজেন্টকে ফোন করলো ঐন্দ্রিলা। ভদ্রলোক কিছুতে দুর্লভের অফিসের ডিরেকশন বুঝতে পারছে না। অগত্যা ওদের ফ্ল্যাটের থেকে 10-15 মিনিটের দূরত্বের ইনস্টিটিউটের অ্যাড্রেস দিল। ভদ্রলোক এলে ঐন্দ্রিলা তাকে সঙ্গে নিয়ে গেল দুর্লভের অফিসে। ওর অফিস অনেকটা দূর, তাই ক্যাব বুক করতে হলো। অফিসে রিসেপশনিস্ট বলল, স্যার ভেতরে আছেন। সোজা ওর ঘরে ঢোকার জন্য দরজা ফাঁক করতে ঐন্দ্রিলা থমকালো। উপাসনা আছে দুর্লভের চেম্বারে। ও কিছু বলে রুদ্ধ কণ্ঠে অঝরে কাঁদছে। ওর মাথায় হাত রেখে দাঁড়িয়ে দুর্লভ। দুর্লভের সঙ্গে চোখাচোখি হয়েছে ঐন্দ্রিলার, কিন্তু দুর্লভ বিচলিত হলো না। ইশারায় যা বলল তাতে বোঝা গেল পরে আসতে বলছে। আসতে সরে এসে বাইরে লাউঞ্জে বসলো ঐন্দ্রিলা। বারবার মেয়েটার কান্নায় ডোবা জড়ানো কথাগুলো কানে বাজছে, যদিও তার একটা শব্দ ও বোঝেনি। দুর্লভ কিছু পরে এসে বলল, বলো কোথায় যাবে, আমি ফ্রি আছি। ঐন্দ্রিলা কাজের কথা বললে দুর্লভ এজেন্ট পিকু মালব্যের দেওয়া ফর্মে কতগুলো সই সেরে নিল টপাটপ। ভদ্রলোক চলে গেলে দুর্লভ ওর বাবাকে ফোন করে জানিয়ে দিল। তারপর বলল, আমি আজ একদম ফ্রি, চলো ভালো কোথাও ডিনারটা সেরে আসি। ঐন্দ্রিলা গলার স্বর নরম। জিজ্ঞেস করলো, ও কাঁদছিল কেন ওভাবে? সোফায় ওর পাশে এসে বসলো দুর্লভ। বলল, ওর বাবার ডেথ অ্যাকসেপ্ট করতে পারছে না, ট্রমায় আছে। ওকে সঙ্গে করে ডিনারে নিয়ে যাওয়া যায় না? দুর্লভ অবাক হয়ে চেয়ে রইল। তারপর বলল, উপাসনাকে সঙ্গে যেতে বলছো? ভুল কিছু বলেছি? একসঙ্গে তিনজনই বেরোলো। ঐন্দ্রিলা দেখছিল উপাসনাকে। সেদিন আর আজকের চেহারার আকাশ পাতাল তফাৎ। সত্যি মেয়েটা শোকে আছে, একেবারে অর্ধেক হয়ে গেছে চেহারা। বড় মায়া হচ্ছিল। বাড়ি এসে যখন শাড়ি ছাড়ছিল তখন দুর্লভ এসে হঠাৎ করে কাঁধে চুমু খেলো। বলল, ইলা, আজ আমি খুব খুশি। কেন জানো? ঐন্দ্রিলা আয়নায় দেখছিল দুর্লভকে। দুর্লভ ওর থুতনি রেখেছে ঐন্দ্রিলার কাঁধে। ঐন্দ্রিলা বলল, কারণ আমি তোমার ফেভারিট ডিশ মাটন বিরিয়ানি অর্ডার করিয়েছি তাই। হেসে ফেলে দুর্লভ। ঐন্দ্রিলার নাক টেনে বলে, তুমি আমার সন্দেহ করনি তাই। আমি চাইলে তোমার কাছে উপাসনার সঙ্গে আমার স্কুল লাইফের ব্যাপারটা লুকোতে পারতাম, কিন্তু লুকাইনি, কারণ আমার তোমার উপর বিশ্বাস ছিল। আই লাভ ইউ ইলা, লাভ ইউ এ লর্ডস। চোখ ভিজে আসে ঐন্দ্রিলার। আরই প্রথম বড় মায়া হয় উপাসনার জন্য। মেয়েটার বাবা মারা গেছে সেই জন্য নয়, ও দুর্লভকে পায়নি সেই জন্য। এর মাস 6 মাথায় দুর্লভের মুখে শুনল বিয়ে ঠিক হয়েছে উপাসনার। আপাতত সে সিঙ্গাপুরবাসী হতে চলেছে। ওর হবু বর সেখানকার ইঞ্জিনিয়ার। উপাসনা ওখানে একটা চাকরি পেয়েছে। ওর জায়গায় অ্যাপয়েন্ট করার জন্য লাগাতার নিয়ে যাচ্ছে ইন্টারভিউ।
দুর্লভ বলল, তোমার বুকু মাসির ছেলে এখনো কি ফাঁকা আছে? ঐন্দ্রিলা হাসে, তোমাদের উপাসনা যখন দায়িত্ব নিয়েছে ও ঠিক লোকই বেছে নেবে। বুকু মাসির ছেলে নেবু ডিস্টেন্স থেকে MBA করেছে, এখন কোনো ইন্টার্নশিপ পায়নি। তাছাড়া নেবুর বুদ্ধির দৌড় আমার জানা। দুর্লভ হাসলো শুধু, বলল না, তবে সেদিন কেন অত জোরাজুরি করছিলে? করলে হয়তো ঐন্দ্রিলা নিজে অস্বস্তিতে পড়তো তাই। উপাসনা সত্যিই যোগ্য ছিল, একজনকে অ্যাপয়েন্ট করলো। সে বহুদিন শহরে নামী কোম্পানিতে ছিল, কিন্তু হঠাৎ কোম্পানির সঙ্গে মন কষাকষি হওয়ায় ভদ্রলোক চাকরি ছেড়েছেন। ওয়েব থেকে প্রোফাইল ঘেটে একেই তুলে এনেছে উপাসনা, যার কাজের অভিজ্ঞতা ওদের দ্বিগুণ। তারপর মেয়ে শান্ত মাথায় বসেছে বিয়ের পিঁড়িতে। অবশ্য শুধু বিয়ের পিঁড়ি পর্যন্ত নয়, উপাসনাকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়তে গিয়েছিল ঐন্দ্রিলা আর দুর্লভ। ওর বিয়েতেও ছিল দুজনে। বিয়ে কেন, দুর্লভ নিজের দায়িত্বে আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদের তত্ত্ব পৌঁছলো, বরযাত্রীদের নিয়ে আসা, সব করেছে। ওর বউ ভাতেও গিয়েছিল ঐন্দ্রিলা। বিরাট অবস্থা ছেলের বাড়ির। মেয়েটাকে খুব সুন্দর লাগছিল ওই জাকানো আসরে। ঐন্দ্রিলা এক মুহূর্তের জন্য ক্লান্তি দেখেনি দুর্লভের মধ্যে, দেখেনি উদাসীন ভাব বা মন কষ্টের কোনো চিহ্ন। যাকে একসময় ভালোবেসেছিল তাকে অন্যের হতে দেখে কি এক ফোঁটাও বেদনা জন্মায়নি ওর বুকে? এ প্রশ্ন বারবার উদিত হয়েছে ঐন্দ্রিলার মনে, যদিও তার কোনো লক্ষণ পায়নি দুর্লভের চোখ মুখে, ওর আচরণে, চেহারার ভাব ভঙ্গিমায়। কিন্তু যখন উপাসনা ডিপার্চার এরিয়ায় চলে গেল আর শেষবারের জন্য দুর্লভ হাত নাড়ল ওর দিকে চেয়ে, ঐন্দ্রিলা সে সময় দুর্লভের চোখে চিকচিকে জল দেখল। বাড়ি ফেরার পথেও গাড়িতে একদম চুপচাপ করে ছিল ছেলেটা। ঐন্দ্রিলা তাকিয়েছিল গাড়ির জানলার বাইরে রাস্তায়, যদিও স্পষ্ট শুনতে পাচ্ছিল দুর্লভের হার্টবিট, পড়তে পারছিল ভালোবাসার শব্দ। ওদের গাড়ি এখন যানজট মুক্ত রাস্তায় শো শো করে ছুটছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।